गुड मॉर्निंग स्टूडेंट আমি কাঞ্চন তোমরা দেখছো আমার ইউটিউব এডুকেশনাল চ্যানেল জব টিউটোরিয়ালে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এখানে আমি কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন সাবজেক্টের প্রিপারেশন দিয়ে থাকি, ঠিক আছে। এটা আমার অনলাইন ইউটিউব চ্যানেল, তাছাড়াও আমি অফলাইন ক্লাস করিয়ে থাকি ঝাড়গ্রাম দক্ষিণ বামদা বা শুধু বামদা বলতে পারো, বামদা আলাপনি মাঠের নিকটবর্তী। এছাড়াও লাইভ ক্লাস করানো হয় গুগল মিটে। যদি কেউ ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে। তিয়াত্তর 62 982 914 কাঞ্চন স্যার। কোচিংয়ের নাম জব টিউটোরিয়াল এম। এখানে আরও কিছু বিশেষ ফ্যাসিলিটি রয়েছে। তোমরা চাইলে এখানে থেকে করে ক্লাস করতে পারো। থাকার খাওয়া দাওয়ার ক্যাম্পের মতো ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা আছে এখানে। আবার এখানে হাতের কাজও শেখানো হয় পড়াশোনার পাশাপাশি। ইলেকট্রিকের ওপর বেস করে বিভিন্ন রকম কাজ শিখিয়ে থাকি। তার একটা ভিডিও আপলোড করা আছে, আবার পরে করব। তো চলো আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি। আগে শুরু করেছিলাম চ্যাপ্টারটা অ্যাটমিক, যেটা ছিল তোমাদের পারমাণবিক গঠন, অ্যাটমিক স্ট্রাকচার পারমাণবিক গঠন বা পরমাণুর গঠন। এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, তার একটা ক্লাস হয়েও ছিল। আজকে সেকেন্ড ক্লাস হবে। হেডিং করো চ্যাপ্টারের নাম অ্যাটমিক স্ট্রাকচার। বাংলায় বলবো কি পরমাণুর গঠন। আগের দিন অণু শিখেছিলাম, আয়ন শিখেছিলাম। আয়নের ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখেছিলাম। আর পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখেছিলাম। আয়ন দুই প্রকার, অ্যানায়ন ক্যাটায়ন, সেইটা বলেছিলাম। আর 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো বলে দিয়েছিলাম। 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো, তাদের পারমাণবিক সংখ্যা, তাদের প্রোটন সংখ্যা, তাদের ইলেকট্রন সংখ্যা। যেটাই পারমাণবিক সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা। আর যদি পরমাণু হয় সেইটাই ইলেকট্রন সংখ্যা। যদি আয়ন হয় তাহলে তার ক্ষেত্রে আলাদা। সেটা আগের ভিডিওটা দেখলেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আজকের যে মূল থিম থাকবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কনফিগারেশন। বাংলায় বলবো একে ইলেকট্রন বিন্যাস। ভিডিওটা শুধুমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর যদি ইলেকট্রন বিন্যাস বুঝতে না পারো তখন বলবে না স্যার বুঝতে পারিনি, গোটা ভিডিওটা দেখতে থাকো। শুধুমাত্র ক্লাস 10 লেভেল নয়, 11-12 লেভেলে শেখাবো। তাও আবার আর্টসের ছেলে হোক, সায়েন্সের ছেলে হোক, সবাই বুঝতে পারবে, এমন ইজিভাবে শেখাবো। দেখো, ইলেকট্রন বিন্যাস বলতে কিছু নয়। ধরো আমি একটা অ্যাটম নিলাম, একটা পরমাণু নিলাম, যেটা হচ্ছে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11। যেহেতু এটা পরমাণু অ্যাটম, তাই এর প্রোটন সংখ্যা কত? 11। আর যেহেতু পরমাণু, প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যাও একই হবে। ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। আচ্ছা, টার্মটা কি আছে? টার্মটা আছে ইলেকট্রন বিন্যাস মানে কি? সাজানো। তাহলে আমি এখানে কি বলবো? সোডিয়ামের যে 11টা ইলেকট্রন, তাকে আমরা কি করব? সাজাবো। এই সাজানোটার উপর পুরো কেমিস্ট্রিটা নির্ভর করছে। ওর ধর্ম কি হবে, ওর আচরণ কি হবে, ও কার সাথে বিক্রিয়া করবে না করবে, যোজ্যতা, কোন ধরনের পদার্থ, সব কিছু নির্ভর করছে এই ইলেকট্রন বিন্যাসের উপর। তাই ইলেকট্রন বিন্যাসটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। সোডিয়াম আমি জানি এই জায়গায় কি থাকে? প্রোটন সংখ্যা থাকে তলাটাই। তাই প্রোটন সংখ্যা 11। যেহেতু এটা পরমাণু, প্রোটন সংখ্যা যা হয় ইলেকট্রন সংখ্যাও একদম একই হয়, সেম। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই ইলেকট্রনগুলোকে সাজানো। এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? চলো
আচ্ছা, ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে কক্ষপথে। তাহলে আরেকটু নতুন টার্ম যোগ করছি, ইলেকট্রনগুলোকে তাদের কক্ষপথের ক্যাপাসিটি অনুযায়ী সাজানো। তার মানে কক্ষপথটা একটা নয়, নিশ্চয়ই একটা কক্ষপথে 11টা ইলেকট্রন থাকবে না। যতগুলো কক্ষপথ আছে স্টেপ ওয়াইজ সাজিয়ে সাজিয়ে যাব, তাতে যতগুলো লাগবে। তাহলে প্রত্যেকটা কক্ষপথে বা প্রয়োজনীয় কক্ষপথ অনুযায়ী ইলেকট্রনগুলোকে সাজানো, সেটাকে আমি কি বলবো? ইলেকট্রন বিন্যাস। তাহলে একটু কক্ষপথ সম্পর্কে জেনে নিই। একটু ছোট্ট করে আঁকছি, দেখো। এটা কি ছিল? নিউক্লিয়াস। তার বাইরে এরকম 7টা কক্ষপথ ছিল। আমি 3-4টা নেবো, বেশি নেবো না। আগের দিন ছবিটা এঁকেছি, পুরো 3টে নিলাম। এগুলো কি? এগুলো হচ্ছে কক্ষপথ। আর মাঝের এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াস বা কেন্দ্রক বলা হয় বাংলায়। আচ্ছা, এইগুলো হচ্ছে কক্ষপথ। এগুলো হচ্ছে কক্ষপথ। এরকম কক্ষপথ কটা আছে? এরকম কক্ষপথ 7টা আছে। কটা? 7টা। এরকম কক্ষপথ আছে 7টা। নাম কি? সব থেকে প্রথমে যেটা সামনে আছে তার নাম হচ্ছে কে, তারপরেরটার নাম হচ্ছে এল, তারপরেরটার নাম হয়ে যাবে কি? তারপরেরটার নাম হয়ে যাবে কে, এল, তারপর এম। এইভাবে যদি যেতে থাকো, এম এর পর আসবে এন, এন এর পর আসবে ও, ও এর পর আসবে পি, পি এর পর কিউ। তাহলে কটা কক্ষপথ হলো? 7টা। কটা কক্ষপথ হয়ে গেল? 7টা। কে, এল, এম, এন, ও, পি, কিউ। বাকিগুলো আঁকিনি, এরকম পরপর গোলাকার কক্ষপথ হতেই থাকবে। 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা, 7 পর্যন্ত। 7টা কক্ষপথ। আচ্ছা, কক্ষপথগুলোর নাম দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, নিশ্চয়ই যে ছোটো লাইনটা দেখতে পাচ্ছ, ছোটো গোলাকার বৃত্তপথটা, যেটাকে আমরা কক্ষপথ বলছি, যার নাম হচ্ছে কে, এইটাই যা ইলেকট্রন থাকবে। নিশ্চয়ই কিউ, যেটা সব থেকে বড় হবে, সেইটাই যা ইলেকট্রন থাকবে। দুটো সমান নয়, ছোটোটাতে কম থাকবে, বড়টাতে বেশি ইলেকট্রন ধরাবে। তাই প্রথমে আমাদেরকে জানতে হবে কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এইটাকে জানতে হবে, কোন কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। কক্ষপথে সর্বোচ্চ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। কোন কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে? দেখো, এর জন্য আমাদের নাম্বারিং করে নিতে হবে। কি? কে ধরো 1 নম্বরে আছে, এল 2 নম্বরে, এম 3 নম্বরে, এন 4 নম্বরে, ও 5, পি 6, কিউ 7। তাহলে 7টা কক্ষপথ হয়ে গেল, 1 2 3 4 5 6 7 করে। কে আর লিখবে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকার সূত্র। ইলেকট্রন থাকার সূত্র 2n²। কি? 2n², যেখানে n হচ্ছে কি? কক্ষপথের সংখ্যা। n কি? n হচ্ছে কক্ষপথের সংখ্যা। তাহলে আমি যদি চাই যে কে কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে বের করা হোক, ফর্মুলা তো একটাই 2n², কিন্তু n এর জায়গায় কত বসবে? 1। কেন? n তো কক্ষপথের সংখ্যা, আর কে হলো 1 নাম্বার কক্ষপথ। 2 × 1n², 1n² 1 1 1 2টো হয়ে গেল। তার মানে কে কক্ষপথে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। কে কক্ষপথে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। যদি এল এর কথা বলি, ফর্মুলা একটাই 2n², আর এন এর জায়গায় কত বসে? 2। 2 এর স্কোয়ার কত হয়? 4, 4 এর ডবল 8। তার মানে এলে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। যদি এম এর কথা বলি, এম ফর্মুলা একটাই 2n², খালি এন এর জায়গায় মানটা বসে যাবে 3। 3 স্কোয়ার 9 × 2 18, 18টা। তার মানে এম কক্ষপথে কতগুলো ইলেকট্রন হয়ে গেল? 18টা। একইভাবে যদি এনে করে যাও 2n² দিয়ে, 2 × 4 তার স্কোয়ার, 4 4 16, আর × 2 32, 32টা। এইভাবে যদি এম এন ও টো করে একদম বের করবে কিউব অবধি, সবার জন্য একই ফর্মুলা, মানটা বসিয়ে বের করলেই হয়ে যাবে। হয়েছে? মুখোমুখি করে দেবে এম এন ও পি কিউ। চলো, এমনি মুখে মুখে বের করেছি। দেখো কত নম্বর কক্ষপথ? 5, 5 এর স্কোয়ার 25, আর × 2 50, 6 স্কোয়ার 36, × 2 72, 7 এর স্কোয়ার 49, × 2 98। এতগুলো করে প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটা আমি বের করে দিলাম এইভাবে। ঠিক। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে। সোডিয়াম, তার ইলেকট্রন বিন্যাস আমাকে করতে হবে।
সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11। আচ্ছা, ইলেকট্রন যে ঢুকবে তার জন্য নিয়ম, ইলেকট্রন যে ঢুকবে তার জন্য নিয়ম হচ্ছে যেটা সব থেকে দুর্বল কক্ষপথ সেখানে আগে ঢুকবে, বা আগে, এটাই মনে রাখো, আগের কক্ষপথে আগে, আগের কক্ষপথে আগে ঢুকবে, ঠিক আছে? আগের কক্ষপথে আগে ঢুকবে। তাহলে প্রথমে কোন কক্ষপথ আছে? কে। কেতে, ঠিক আছে, প্রথমে কে আসে। কেতে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে লিখে দিয়েছি এখানে। কেতে থাকবে 2টো, এলে থাকবে 8টা, এমে থাকবে 18টা, এনে থাকবে 32টা, ওতে থাকবে 50টা, পিতে থাকবে 72টা, আর কিউতে থাকবে 98। তাহলে প্রথমে কে ফিল আপ হবে, একটা একটা করে ঢুকবে, তাই কেতে প্রথমে 2টো ফিল আপ হয়ে গেল, কে তলায় বসাবে 2। কে ফিল আপ হয়ে যাওয়ার পর কোথায় যাবে? এলে। এলে কটা লাগবে? ম্যাক্সিমাম থাকতে পারবে, এলে থাকতে পারবে 8টা। মোট ইলেকট্রন কতগুলো? 11টা। দেখো কেতে 2টো ঢুকে গেল, এলে 8টা ঢুকে গেল, তাহলে বাকি কে? বাকি রইল একটা, সেটা গিয়ে ঢুকবে কোথায়? এবে। তার মানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2,8,1। এটা ক্লাস 10 লেভেলে বলছি, এরপর আমি ক্লাস 11 লেভেলেও শেখাবো, যেটা এখন ম্যাক্সিমাম দরকার, কারণ এই ছোটোখাটো জিনিস নিয়ে আর চলবে না। এবার হায়ার কী বলে ডিপ কোশ্চেন পড়ছে, কোর লেভেলের কোশ্চেন হচ্ছে, সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য ওই ক্লাস 11-এরটাই শিখতে হবে, আর খুব ইজিভাবে শিখে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, ধরো আরেকটা মৌল নিই, ফসফরাস। ফসফরাস কত? ফসফরাস হয়ে গেল 15। প্রোটন সংখ্যা 15, আর যেহেতু এটা পরমাণু তাই এর ইলেকট্রন সংখ্যাও 15টাই হবে। দেখো প্রথমে কেতে কটা ঢোকাবো? 2টা। এলে ঢোকাবো কটা? 8টা। এমে ঢোকাবো কটা? এমে ঢুকিয়ে দেবো 2, 8, 10টা হলো, আর ফসফরাসের 15টা টোটাল ইলেকট্রন, 10টা হয়ে গেছে, আর 5টা, ব্যাস 2,8,5 হয়ে গেল কি এর ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, একটু বড় এলিমেন্ট নিই, বড় মৌল নিই। ধরো আমি নিয়ে নিলাম আর্গন। আর্গন আছে 18 নম্বরে। চলো আর্গনের ইলেকট্রন বিন্যাস কীভাবে করা হবে? কেতে ঢোকাবো 2টা, এলে ঢোকাবো 8টা, এমে ঢোকাবো কতগুলো? আছে কটা? 18টা। তাহলে 2, 8, 8, 2, 8, 8 হয়ে গেল 18টা। এরপরে আসবে কে? এরপরে আসবে পটাশিয়াম। পটাশিয়াম 19 নম্বরে আছে। চলো কেতে ঢোকাবো কটা? 2টা। এলে ঢোকাবো কটা? 8টা। এমে ঢোকাবো কটা? এমে নিশ্চয়ই 9টা ঢুকবে। এমে নিশ্চয়ই 9টা ঢুকবে, কিন্তু 9টা আমি একসাথে ঢোকাতে পারবো না। 9টা আমি একসাথে ঢোকাতে পারবো না। কেমন? দেখো সর্বোচ্চ একসাথে 8টা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ একসাথে 8টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? তাহলে এখানে 9টায় ঢোকাবো, কিন্তু এই 9টাটাকে আমি কেমনভাবে ভাঙবো? 8,1। 9টা ইলেকট্রনকে আমি কেমনভাবে ভেঙে দিলাম? 8,1। কেন না? ম্যাক্সিমাম একসাথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। স্যার আমরা তো শিখেছিলাম এম কক্ষপথে ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে 8,1টা করার উদ্দেশ্যটা কি? দেখো ব্যাপার হচ্ছে এম কক্ষপথ একটা বড় কক্ষপথ, এটাকে আমরা একটা ঘরের সাথে তুলনা করতে পারি। কি একটা ঘরের সাথে তুলনা করতে পারি? হ্যাঁ, অবশ্যই এম কক্ষপথে 18টা ইলেকট্রন থাকবে। এমকে আমরা কি করব? একটা ঘর অ্যাজিউম করব, আর ওই ঘরের মধ্যে কি থাকবে? অনেকগুলো রুম থাকবে। যেমন এটাতে 3টে রুম হয়, 3টে রুম। এইটাতে থাকবে 8টা, এই রুমে থাকবে 8টা ইলেকট্রন, আর এখানে থাকবে 2টো ইলেকট্রন। হয়ে গেল 18টাই হলো, 8 8 16 2 18, কিন্তু ওটাকে আমরা একসাথে 18টা বলে লিখলাম না। মানে তাহলে কেতে কেন এভাবে লেখা হলো? দেখো কেতে তো ম্যাক্সিমাম 8 ক্রস করছে না, এলে 8 ক্রস করছে না, কেটাও ঘর, আর এলটাও ঘর, আর এমটাও ঘর। কে, এল, এম 3টাই ঘর, কিন্তু 3টের মধ্যে তফাৎ তো ওইটাই। কে এর কাছে কেবলমাত্র একটাই রুম আছে, এল এর কাছেও এলের যে ঘরটা সেটাও একটাই রুম আছে, কিন্তু এম এর কটা রুম আছে? 3টা। মানে এম হলো একটা বড় ঘর যেখানে 3টে রুম আছে, তাই প্রত্যেক ঘরে 8 জন 8 জন, আর একটা ছোট্ট ঘরটায় 2 জন। কেন? এম এর তো ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকবে, 2, 8, মানে এম এর যে 18টা ইলেকট্রন আমরা একে এইভাবে রাখবো 8,8,2। একসাথে আমরা কখনোই কি করব? 18টা ইলেকট্রনকে বসাবো না এখানে, এমনটা নয় 9, 10, 12, ম্যাক্সিমাম 8টা, 8টার বেশি এখানে বসাবো না। আরেকটা এক্সাম্পল নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো ক্যালসিয়াম। ক্যালসিয়াম কত নাম্বার আছে? 20। ক্যালসিয়াম কত নাম্বারে আছে? ক্যালসিয়াম আছে 20 নাম্বারে। তো কেতে প্রথমে কতটা ঢুকবো? কেতে 2টো। এলে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, 8টা দিয়ে দিলাম। এমে, তাহলে বাকিগুলো এমেই ঢোকার কথা। হ্যাঁ, এমেই ঢুকবে। দেখো
ক্যালসিয়াম 20, 2 8 10, 10টা ইলেকট্রন হয়ে গেল, 2 8 10, 10টা ইলেকট্রন হয়ে গেছে। 1 মিনিট। তাহলে এখানে কটা ইলেকট্রন? 10টা হয়ে গেছে। 20 টাকা রাখতে হবে, 10টা রেখে দিয়েছি অলরেডি। হ্যাঁ, এমএ 10টায় থাকবে, কিন্তু এইভাবে 8,2, বোঝা গেছে? 8,2। যেমন ধরো এরপরে আছে স্ক্যান্ডিয়াম, ঠিক আছে, এরপরে আছে স্ক্যান্ডিয়াম 21। তো এর ইলেকট্রোবিন্যাস কেমন হবে? কেতে দেবো 2টো, এলে দেবো 8টা, কারণ এখানে তো তার বেশি থাকছে না, এগুলো ফিল আপ করে তার পরবর্তী কক্ষপথে যাচ্ছি আমরা। কে হয়ে গেলো, এল হয়ে গেলো এম। হ্যাঁ, এম এ থাকবে কটা? 18টা ম্যাক্সিমাম, কিন্তু কীভাবে? 8,8,2 হিসেবে। তাই কটা লাগছে দেখবো। 2 8 10, 8 18, 3 21 হয়ে গেল। তার মানে এর ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে 2,8,8,3। কখনো আমরা এরকম লিখবো না 2,8,11। কেন না? একসাথে 8টার বেশি ইলেকট্রন থাকতেই পারে না, একসাথে 8টার বেশি ইলেকট্রন থাকতেই পারে না। তাই আমরা বলবো যে এম কক্ষপথে 18টায় থাকে, কিন্তু রুম আছে 3টে, ম্যাক্সিমাম 8টা 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 আর 2টো, এইভাবে থাকবে। ক্লিয়ার? চলো এইভাবে 1 থেকে 30 অবধি ইলেকট্রন বিন্যাস করবে। আমি ক্লাস 11 যেটা এখন আমাদের দরকার খুবই শেখা, সেইটা শিখব। আমরা যে ঘরটার কথা বলছিলাম না, এটা তো আমরা পুরো ঘর দিয়ে ইলেকট্রন বিন্যাস করছিলাম, পুরো কক্ষপথটা দিয়ে। এবার উপকক্ষপথ দিয়ে করবো, মানে রুম দিয়ে করব। জিনিসটা এক্ষুনি আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। কক্ষপথ কটা আছে? 7টা। তা আমি সবগুলো নিচ্ছি না, 4টা নিচ্ছি। কে নিচ্ছি, এল নিচ্ছি, এম নিচ্ছি, এন নিচ্ছি। কে এল এম এন। আর এই কক্ষপথগুলোর আবার কি আছে বলেছে? এই কক্ষপথগুলোর আবার উপকক্ষপথ আছে। কি আছে? উপকক্ষপথ। এই কক্ষপথগুলোর আবার কি আছে? উপকক্ষপথ, সাবসেল আছে। উপকক্ষপথ। এই কক্ষপথগুলোর আবার কি আছে? উপকক্ষপথ। কিন্তু কার কটা উপকক্ষপথ আছে সেটা দেখি একটু। সেটা ওদের নাম, সেটার জন্য আগে ওদের নাম্বারিং করে নিতে হবে। 1 2 3 4, ঠিক আছে। তো কে এর কটা উপকক্ষপথ আছে? একটাই। এল এর 2টো, এম এর 3টা, এন এর 4টা, ও এর 5টা। ম্যাক্সিমাম 5টায় পাওয়া গেছে, তার বেশি এখনও পাওয়া যায়নি। এমন নয় যে ও এর পরে পি এসে গেলে 6টা উপকক্ষপথ পেয়ে যাবো, তা নয়। ম্যাক্সিমাম আমরা এটাই পেয়েছি, 5টা। 5টার মধ্যে ইউজ করে 4টা, একটার দরকার পড়ে না। কেন না? পর্যায় সারণীতে মূলত 118টাই আছে, তো এই 5 নাম্বার উপকক্ষপথটার দরকারই পড়ে না, ঠিক আছে। এবার উপকক্ষপথগুলোর নাম লিখে দিচ্ছি আমি, ওখানে নয়, আলাদা করে লিখতে চাইছি আমি উপকক্ষপথ, কারণ সবার তো আর সব উপকক্ষপথগুলো নেই, তাই উপকক্ষপথগুলো আলাদা করে নাম লিখে। উপকক্ষপথের নাম এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে, জি আছে। কটা উপকক্ষের নাম বললাম? উপকক্ষপথের এস পি ডি এফ জি, এস পি ডি এফ জি। তার মধ্যে আমরা কেবলমাত্র ইউজ করে 4টার, জিটার ইউজের কোনো দরকার হয় না। কেন না? আমরা জানলাম যে প্রকৃতিতে এখনও মোটামুটি, প্রকৃতির কথা বলবো না, পর্যায় সারণীতে 118টা বা 120টাই মৌল আছে, আর তার ইলেকট্রন বিন্যাস করার জন্য জি এর দরকার পড়ে না, ঠিক আছে। তাহলে যে কে কক্ষপথটা, তার উপকক্ষপথ কটা থাকবে? নাম্বার অনুযায়ী দেখব, একটা আছে, তার মানে এর একটাই, সেটা হচ্ছে শুধুমাত্র এস। এসের কে কক্ষপথের একটাই উপকক্ষপথ, সেটা হচ্ছে কি? সেটা হয়ে গেল শুধুমাত্র এস। এলের কথা দেখো, এলের নাম্বারিংই করা আছে 2, তার মানে 2টো উপকক্ষপথ থাকবে। কি কি? এস, আর একটা হয়ে যাবে কি? পি। একটা হলো এস, একটা হলো পি। যদি এম এর কথা বলি, এম এর 3টে উপকক্ষপথ হয়ে যাবে। বুঝতেই পারছো কী কী নাম দেব পরপর? এস পি ডি। এনের 4টা, কী কী?
এস পি ডি এফ, এস পি ডি এফ, এস পি ডি এফ। আবার যদি ও এর ক্ষেত্রে যায় তখন জিটা ইউজ করার দরকার পড়বে না, মানে জি থাকে 5 নাম্বার থেকে জি শুরু হয়। তা মাথায় রাখবে 1-এর পি হয় না, ঠিক আছে, 2-এর ডি হয় না, 3-র এফ হয় না, এবার 4-এর জি হয় না। এইভাবে একটু দরকার পড়ে যদি মনে রাখো 1-এর পি কখনো পসিবল নয়, 2-এর ডি তোমাকে জিজ্ঞেস করতে হবে 2D কি পসিবল, না 2D পসিবল নয়। 3P কি 3F কি পসিবল, না 3F পসিবল নয়। 3-র ক্ষেত্রে এফ পেয়েছি কি না পাইনি, 2-এর ক্ষেত্রে ডি পাইনি, 1-এর ক্ষেত্রে পি পাইনি, যাই হোক হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে কক্ষপথ আর এইগুলো হচ্ছে উপকক্ষপথ। কে এর কটা উপকক্ষপথ আছে, দুটো। এল এর কটা উপকক্ষপথ আছে, দুটো। এস পি, এম এর এস আছে, পি আছে, ডি আছে। এর এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে। এবার আমি তোমাকে লিখে দিলাম শুধুমাত্র এস, তারপর জিজ্ঞেস করলাম যে এই যে আমি এস উপকক্ষপথটা লিখলাম এটা কোন কক্ষপথের উপকক্ষপথ। এই যে আমি এস উপকক্ষপথটা লিখেছি, এই যে আমি এস উপকক্ষপথটা লিখেছি এটা কোন কক্ষপথের উপকক্ষপথ তুমি কি বলতে পারবে? কারণ কেতেও এস আছে, এলেও এস আছে, এমেও এস আছে, আবার এনও এস আছে। তুমি কখনোই বলতে পারবে না যে এই এসটা কে এর কিংবা এল এর কিংবা এম এর কিংবা এন এর, বলা পসিবল নয়। তাহলে কি করতে হবে, আমাদেরকে শুধু এসপিডিএফ হলে চলবে না। হ্যাঁ, উপকক্ষপথের নাম এসপিডিএফেরই, কিন্তু কে এর ক্ষেত্রে যা আছে 1, এখানেও 1 বসিয়ে দেবো। তার মানে কে এর যে উপকক্ষপথটা সেটা হবে 1s। ক্লিয়ার? কী হয়ে গেল, 1s। এল এর যে এস সেটার নাম হয়ে যাবে 2s, এল এর যে পি তার নাম হয়ে যাবে 2p, এটা হয়ে যাবে কি 3s, 3p, 3d। এটা হলো কি 4s, 4p, 4d, 4f হয়েছে। এবার তুমি আইডেন্টিফাই করতে পারো। আমি যদি তোমাকে বলে দিই যে 2s কার উপকক্ষপথ, ঝাটাকসে বলে দেবে 2s এল এর কক্ষপথ। কেন, এখন শুধু এস নেই, 2s আছে, এখন বলা ইজি হয়ে গেছে। চলো এরপর শেখাবো। এরপর শেখাবো, দেখো আমরা উপকক্ষপথের নাম পড়েছি 4টা, এসপিডিএফ, এস পি ডি। চলো একটু সে পাস করে লিখে দিই, আমি এখানটায় দাঁড়িয়ে যাচ্ছি তো এটা ব্লক হয়ে যাবে তখন। এস পি ডি এফ আমরা এটাই শিখেছি। আচ্ছা বলে রাখি, এই যে এস উপকক্ষপথটা না, এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে এসে 2টা, পিতে 6টা, ডিএ 10টা, আর এফে হচ্ছে 14টা। এই যে উপকক্ষপথগুলো আছে না, এই উপকক্ষপথে ম্যাক্সিমাম এইখানে 2টো, এই পিতে ম্যাক্সিমাম 6টা, এই ডিতে ম্যাক্সিমাম 10টা, আর এফে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারে। ওকে, দেখো আমরা জানতাম যে কে কক্ষপথটাতে মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কত, 2। এলে মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কটা, 8টা। এমএ শিখেছি মোট ইলেকট্রনের সংখ্যা কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে, এমএ 18টা। এনে শিখেছি কতগুলো, 32টা। এবার আমি এসপিডিএফ দিয়ে এটা মিলিয়ে দিচ্ছি কীভাবে, দেখো আমি কী লিখলাম এখানে, এসে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকে, 2টো। এখানে তো 1s আছে, তাহলে এই 1s এর নিশ্চয় মধ্যে 2টো ইলেকট্রন থাকতে পারবে, ফিল আপ হয়ে গেল 2টো। তাহলে যেমন কে এর একটাই উপকক্ষপথ 1s, এখানে এসে 2টো থাকে, কে এ 2টো থাকে, কে এর একটাই উপকক্ষপথ, 2টো মিলে গেল, মোট 2টো হয়ে গেল। আচ্ছা এলে নাকি ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকে, এবার এটা এসপি দিয়ে মেলাই, এই এসে থাকবে 2টো আর এই পি এ থাকবে 6টা, ওখানে লিখে দিয়েছি আমি। তাই টোটাল কথা হলো 8। দেখো এরও মিলে গেল। আচ্ছা এম এ থাকে 18টা, এই এসে থাকবে 2টো, এই পি এ থাকবে 6টা, এই ডি এ থাকবে 10টা, অ্যাড করে দাও 18টা। এ এসে 2টা থাকবে, পি এ 6টা থাকবে, এখানে 10টা থাকবে, এখানে 18টা থাকবে, যোগ করো তো। 18 2 20, 10 30, 6 36, মিলল 36টা। প্রত্যেকটার মিলে যাবে এভাবে, প্রত্যেকটার মিলে যাবে, ঠিক আছে। এবার ইলেকট্রন বিন্যাস কীভাবে করবো এটা দেখা যাক। এই তো শিখলাম উপকক্ষপথ এইগুলো, কে এর জন্য 1s, কে এর উপকক্ষপথ 1s, এল এর 2টো, 2s 2p, এম এর 3টে, 3s 3p 3d, এন এর 4টা, 4s 4p 4d 4f, এইভাবে শিখলাম আমরা। তো চলো এবার ইলেকট্রন বিন্যাস একটু শেখা যাক।
ইলেকট্রন বিন্যাস শেখা যায়। যে সোডিয়াম দিয়ে শুরু করেছিলাম, সেই সোডিয়ামেরই আরেকবার দেখাবো। সোডিয়ামে কেতে থাকে দুটো, এলে থাকে 8টা, এমে থাকে 1টা। তার মানে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করেছি 2,8,1। কিন্তু এটাকেই যদি আমি কক্ষপথ না দিয়ে উপকক্ষপথ দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে কি হবে দেখো। এই ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি কক্ষপথ না দিয়ে উপকক্ষপথ দিয়ে করতে চাই তাহলে কীরকম করব। নিশ্চয়ই কে এর জায়গায় কত লিখব, 1s, ওর যে উপকক্ষপথ আছে। আর 1sে কটা ইলেকট্রন থাকবে, ম্যাক্সিমাম দুটো। আর ওই দুটো ইলেকট্রনকে আমরা মাথায় লিখি, উপকক্ষের মাথায় লিখি আর কক্ষের নিচে লিখি। ঠিক আছে, তাহলে 1sে দুটো ইলেকট্রন। এলের জন্য কে কে আসবে, এলের জন্য আসবে 2s আর 2p। যদি দরকার পড়ে একটা নেব, যদি আরও দরকার পড়ে দুটো নেব, এইভাবে করব। তো 2sে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, p-এ 6টা ইলেকট্রন থাকতে পারে। কটা ইলেকট্রন ফিল আপ হলো, 2টা, 4টা, 6, 10টা। তাহলে আরও একটা বাকি রয়েছে, আরও একটার জন্য আমায় কী নিতে হবে, এরপরে যেটা আসবে 3s, 2p এর পরে যেটা আসবে 3s 1। 3sে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে, কিন্তু আমার তো একটা দিলে ফিল আপ হয়ে যাচ্ছে। তাই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমি উপকক্ষপথ দিয়ে এইভাবে করব, 1s2, 2s2, 2p 6, 3s 1। এতে ফায়দা কি হলো, এতে ফায়দা এইটাই হলো। আচ্ছা, ফায়দার কথা এখন বলবো না, আগে ইলেকট্রন বিন্যাস শিখে নাও। এটা বলতে পারবে এখান থেকে তুমি এস ব্লক মৌল, এখান থেকে বলতে পারবে বৈষ্ণবকে একটা ইলেকট্রন আছে মানে এটা ধাতু, এখান থেকে বলতে পারবে এটা 3 নাম্বার পর্যায়। ঠিক আছে, কত নাম্বার শ্রেণী সব বলতে পারবে তুমি এখান থেকে কিন্তু সব বলা যাবে। 1 নাম্বার শ্রেণী, কারণ 1 নাম্বার মাথায় 1 আছে, 1 নাম্বার শ্রেণী, এগুলো পর্যায় শ্রেণীতে সব শেখাবো। আগে ইলেকট্রন বিন্যাসটা শুধুমাত্র মন দিয়ে শিখে নাও। চলো আর একটা মৌল নিয়ে নিই, ফসফরাস। 15 নাম্বারে যদি KLMN দিয়ে করি তাহলে কী হবে, কে 2টা ঢুকবে, এলে 8টা ঢুকবে, এমএ 18টা ঢুকবে। কিন্তু 18টা কেমনভাবে থাকে, 8 আর 2 হিসাবে। তো এখানে তো 8 দিয়ে 10টা হয়ে গেছে, আর 5টা লাগবে, এমএ 5টা দিয়ে দাও। কিন্তু এটাকে যদি আমি কক্ষপথ দিয়ে ফিল আপ না করে উপকক্ষপথ দিয়ে করি তাহলে কেমন হবে, তাহলে হয়ে যাবে এখানে P15। দেখো, কে এর পরিবর্তে নিশ্চয়ই লিখবো 1s, 1sে দুটো হয়ে গেল। এর পরিবর্তে নিশ্চয়ই লিখবো 2s আর 2p, 2sে থাকবে 2টা, 2pতে থাকবে 6টা। এর জায়গায় লিখবো কি, 3s লিখবো, 3p লিখবো আর 3d লিখবো। আগে লিখবো না, দেখো এটা প্রথমবার করাচ্ছি তাই তোমরা বুঝতে পেরে যাবে এর দরকার নাই, কার দরকার না বুঝতে পেরে যাবে। 3sে কটা, 2টা। কটা হলো, 2, 2, 4, 6, 10, 2, 12। কিন্তু আর 3টা লাগবে, 3p3, তার 3dটার দরকার পড়ছে না। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস উপকক্ষপথ দিয়ে কেমন হয়ে গেল, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আচ্ছা, এইভাবে যদি আমি এখন আর্গনের করতে চাই 18, তো আমরা শিখেছি কেতে 2টা, বা এইভাবে শিখেছি, কি শিখেছি, কেতে থাকবে 2টা, এলে থাকবে 8টা, এমে থাকবে 8,2টা, এলে থাকবে 8,2টা। তো কে এর জন্য আমরা আর্গনে কী লিখবো, আর্গন 18, কে এর জন্য লিখবো 1s2, এলের জন্য লিখবো 2s2, 2p6। আচ্ছা, এমের জন্য 3s, 3p, 3d, 3s, 3p, 3d। চলো এটাও ফিল আপ করা যাক। 18টা তো, 2, 2, 4, 6, 10, এসে থাকবে 2টা, পি হয়ে যাবে কটা, 6টা, 3ডির দরকার পড়ছে না। হয়ে গেল এখানে। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এটা হয়ে গেল কি আর্গনের ইলেকট্রন বিন্যাস। তো এইভাবে যদি আর একটু বড় মৌল আমরা নিই, যেমন ধরো এর পরের যেগুলো আছে, যেমন এর পরে কে আছে, আর্গনের পরেই আছে পটাশিয়াম 19 নাম্বারে। কে দিয়ে করো, কেতে থাকবে কটা, কেতে থাকবে 2টো, এলে 8টা, এমে থাকবে 8,1। এইভাবে মানে এটাকে তুমি এন হিসাবেও ধরতে পারো। ঠিক আছে, এটাকে তুমি এন হিসাবেও ধরতে পারো। এমে 8টা ঢুকে, আচ্ছা ছাড়ো, এভাবে করলে আবার কনফিউজ হয়ে যাবে, ছাড়ো দরকার নেই। এমে 8,1 লিখে রেখে দাও, কাজ শেষ। এটাকেই যদি আমি এসপিডিএফ দিয়ে করতে চাই তাহলে কে এর জায়গায় লিখবো 1s2,
এল এর জায়গায় লিখব 2s2 2p6। আচ্ছা এম এর জন্য লিখব 3s2 3p6 3d10, ঠিক আছে 3d10। তাহলে কত হয়ে গেল দেখো, 2 2 4 6 10, 2 12 6 18, 18 3d আসছে না, আচ্ছা 18, তাহলে 3dতে একটা দিলেই হবে। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এটা হয়ে যাবে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d1। তোমরা এটাই করবে, সঙ্গে সঙ্গে অ্যান্সারটা কী হয়ে যাবে, ভুল, সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে ভুল। কেন? এখন একটা নতুন রুলস বলছি শোনো, ইলেকট্রন ঢোকার নিয়ম হচ্ছে সবথেকে যেটা দুর্বল, আমরা মুরগা কাকে বানাই, যে দুর্বল প্রকৃতির মানুষ তাকে দেখবে বেশি মুরগা বানানো হয়। তো ইলেকট্রন সেইখানেই প্রথমে ঢুকবে যেটা দুর্বল কক্ষপথ বা দুর্বল উপকক্ষপথ, ইলেকট্রন সেখানে ঢুকবে প্রথমে যেটা হচ্ছে দুর্বল উপকক্ষপথ। এখানে কম্পেয়ার করে দেখা গেছে যে 3d এর থেকে 4s দুর্বল, 3d এর থেকে 4s দুর্বল। কথাটার অর্থ এইটাই, 3dতে ঢোকার আগেই 4s ঢুকবে, তারপর 3d ঢুকবে। কেন? 3d স্ট্রং আর 4s দুর্বল, 3d স্ট্রং 4s দুর্বল, তাই 3dতে ঢোকার আগে 4s ঢুকবে। তাই এখানে 3d1 না লিখে আমি কি লিখব, 4s1, 4s1। ক্লিয়ার? 4s1 হয়ে গেল এতটা। ফোর এস ওয়ান। এবারে সবার মনে কনফিউশন ঢুকে গেল, তাহলে এভাবে করবো, কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম আমরা কি করে বুঝবো? আমরা তো জানি যে পরপর 1s আসছে, 2s আসছে, 2p আসছে, 3s আসছে, 3p, তারপরে 3d আসবে। তাহলে 4s যে আপনি ঢুকিয়ে দিলেন, তাহলে আমরা কিভাবে বুঝবো? চলো তার জন্য একটা নতুন জিনিস শিখবো আরও। তার জন্য আমরা আবার একটা নতুন জিনিস শিখব, কে দুর্বল কক্ষপথ কে স্ট্রং কক্ষপথ সেইটা শিখব। খুব মজা লাগবে, দেখতে থাকো, শিখেও যাবে, মজাও লাগবে, ইজিও লাগবে। দেখো সাতটা কক্ষপথ, কে এর জন্য কি আছে কেবলমাত্র 1s, এল এর জন্য 1s নয়, এল এর জন্য কি আছে 2s 2p। আচ্ছা এম এর জন্য কি আছে 3s আছে, 3p আছে, 3d আছে। এন এর জন্য 4s 4p 4d 4f। আচ্ছা ও এর জন্য কি আসবে 5s 5p 5d 5f। এরপরে চাইলে 5g লিখতে পারো, কিন্তু ওটা প্রয়োজন নেই, তাই 5g লিখবো না, ছেড়ে দাও। আর এর পি এর জন্য কি আসবে 6s 6p 6d। আচ্ছা 6f 6fও হয়, কিন্তু 6f হয় ঠিক আছে, আমাদের লাগবে না তাই লিখছি না। একটা সাজানো হয়ে গেল, দেখো না ঘরের মতো সাজানো হবে, একটা ত্রিভুজের মতো ট্রায়াঙ্গেলের মতো। আর 6fটা 118টা মোলে ইলেকট্রন বিন্যাস করার জন্য লাগবে না, তাই লিখছি না। হয় এমনটা নয় যে আমি লিখলাম না বলে নেই, আছে কিন্তু দরকার নেই আমাদের। আচ্ছা কিউর ক্ষেত্রে কি হবে 7s 7p 7d হয়, 7f হয়, 7g হয়, কিন্তু আমাদের দরকার নেই তাই লিখলাম না, কারণ 118টা মোলের ইলেকট্রন বিন্যাসের জন্য 7dও লাগবে না 7fও লাগবে না, তাই আমরা এগুলো আর লিখছি না। একটা সাজানো হয়ে গেল ত্রিভুজের মতো, আর যেগুলো প্রয়োজন কেবলমাত্র সেইগুলো নিলাম, আর বেশি কিছু নিলাম না। এবার কোনটা দুর্বল উপকক্ষপথ আর কোনটা শক্তিশালী উপকক্ষপথ, তার জন্য কি করব, তীর চিহ্ন টেনে দাও এইভাবে।
তীরচিহ্ন টেনে দেওয়া হলো। দেখো লিখবে শক্তির ক্রমানুসারে উপকক্ষপথগুলিকে সাজানো হলো। শক্তির ক্রমানুসারে উপকক্ষপথগুলোকে সাজানো হলো। সাজাই দেখি, প্রথমে কি আসবে 1s, তাহলে গোটা উপকক্ষপথগুলোর মধ্যে সবথেকে মুর্গা হয়ে যাবে 1s, ওখানে ইলেকট্রন প্রথমে ঢুকবে। যে দুর্বল তাকে আগে পাকড়ানো হবে, মুর্গা করা হবে প্রথমে 1sকে। 1sের থেকে শক্তি কার বেশি? 2s। 2sের থেকে শক্তি কার বেশি? 2p। 2p এর পরে শক্তি কার বেশি? 3s। 3s এর পরে শক্তি কার বেশি? 3s এর পরে ওই দিক থেকে আবার শুরু করো 3p। 3p এর পরে শক্তি কার বেশি? 4s। দেখো ঢুকলো 3d এর আগে 4sটা ঢুকলো কি? তখন ওই কনফিউশনটাই হচ্ছিল, এখন আর ওই কনফিউশনটা নেই। আরে দেখে যাও, এটা তো ছক, উইদাউট ছক আমি এটা মনে করিয়ে দেবো, তখন বুঝবে কীরকম পড়লাম। 4s এর পরে কি আসবে? 3d। 3d এর পরে কি আসবে? 4p। 4p এর পরে শক্তি কার বেশি? 5s। 5s এর পরে কে হলো? 5s এর পরে হয়ে যাবে 4d। 4d এর পরে কি হয়ে যাবে? 5p। 5p এর পরে শক্তি কার বেশি? 6s। 6s এর পরে 4f। 4f এর পরে শক্তি কার বেশি হয়ে যাবে? 5d। 5d এর পরে কার বেশি হয়ে যাবে? 6p। 1 মিনিট, 5d তারপরে 6p। 6p এর পরে শক্তি কার বেশি হলো? 7s। 7s এর পরে 5f। 5f এর পরে 6d। 6d এর পরে 7p। 6d এর পরে 7p। দেখো শক্তির ক্রম, কোন উপকক্ষপথটাতে আগে ইলেকট্রন ঢুকবে সেটা আমরা সাজাতে পেরে গেছি। আগে 1s ফিল আপ হবে, তারপরে 2s ফিল আপ হবে, তারপরে 2p ফিল আপ হবে, এইভাবে আস্তে আস্তে ফিল আপ হতে যাবে। 118টা মূল্য তুমি এগুলো দিয়ে 118টার উপরেও করতে পারবে, কোনো চিন্তা নেই। 118টার উপরেও করতে পারবে এইভাবে। তাহলে 1s 2s 2p 3s 3p এরকম করে সাজিয়ে দিলাম উপকক্ষপথগুলো তাদের শক্তির ক্রমানুসারে। দেখো যেটা করছিলাম তখন কনফিউজ হচ্ছিল, এখন আর হবে না। পটাশিয়াম 19, প্রথমে কোথায় ঢুকবে? 1s। এসে কটা থাকে স্যার? ম্যাক্সিমাম দুটো। 1s এর পরে কি? 2s। 2s এ ম্যাক্সিমাম স্যার কটা থাকবে? দুটো। 2s এর পরে কে? 2p। 2pতে ম্যাক্সিমাম কটা থাকবে? 6টা। 2pর পরে কি আসবে? 3s। 3s এ ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকবে স্যার? দুটো। 3s এর পরে হয়ে যাবে কি? 3p। 3p কটা? 3p হয়ে যাবে 6টা। কটা হয়ে গেল দেখো? 2 2 4 6 10 2 12 6 18। পটাশিয়ামের কত? 19। 3pর পরে কি আসবে? 4s। দেখো 3d1 আসলো কি? 3dটা আসলো কি? আসলো না। তাই এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। এবার এক্ষুনি শেখাবো, এটা মনে রাখার তোমার দরকার নেই, তুমি ভুলে গেলেও তোমাকে ভুলতে দেবে না এমন একটা জিনিস শেখাবো। 4s1 এটা হয়ে গেল পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষটাকে ফোকাস করলে বুঝতে পারবে পর্যায় সারণীতে 4 নাম্বার পর্যায়ে আছে, 1 নাম্বার শ্রেণীতে আছে, এটা এস ব্লক মৌল, আর যোজ্যতা হচ্ছে 1, তাই এটা ধাতু হবে। কি ধাতু? ক্ষার ধাতু। খুব ভালো করে শেখাবো, সব চিন্তা করো না, কারণ খালি চ্যানেলটা ফলো করতে থাকো আর ভিডিওগুলো পরপর স্টেপ ওয়াইজ দেখে যাও। চলো এরপর এই দিয়ে যদি আমি চাই যে পটাশিয়ামের পরে আমি কার ইলেকট্রন বিন্যাস করব? পটাশিয়ামের পরে ইলেকট্রন বিন্যাস করব, ধরো ক্যালসিয়ামের করলাম 20, কিছুই না, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 হলো। স্যার তাহলে এখন আমরা এইটা বুঝলাম যে আমরা যদি উপকক্ষপথ দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে হয় এটাকে গড়গড় করে মুখস্থ করে রাখতে হবে, নতুবা এই ছকটা আঁকতে হবে যবার ইলেকট্রন বিন্যাস করতে যাব। কথাটা ক্লিয়ার? আমরা কি শিখলাম? আমরা শিখলাম স্যার আমরা যদি এই উপকক্ষপথ দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে হয় আমাদের এটা গড়গড় করে মুখস্থ রাখতে হবে, নতুবা এই ছকটা করতে হবে খাতায়, করে টেনে টেনে দেখতে হবে কে আগে আসবে কে পরে আসবে। আমি বলবো কিচ্ছু লাগবে না, আমি বলবো কিচ্ছু লাগবে না। কেন কিছু লাগবে না? চলো আমি দেখিয়ে দিচ্ছি কি লাগবে আর কি লাগবে না। আমি বোর্ডে সব মুছে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে, খাতায় নোটস করে রাখো, মেলাবে যে একদম হুবহু মিলছে কি না।
তোমরা আজ শিখেছো এসপিডিএফ, তোমরা শিখেছো কি এসপিডিএফ, এটা তো শিখেছো এসপিডিএফ। খালি ওই জিনিসটাকে আমি উল্টো করে লিখে দিলাম, আর কিছুই না। কি শিখেছি? এস শিখেছি, পি শিখেছি, ডি শিখেছি, এফ শিখেছি। তাই শুরুটা আমরা এরকম করি এসপিডিএফ, খালি আমি উল্টো দিক থেকে লিখলাম এফডিপিএস। তুমি শুধু এইটা রাখবে মনে, এস আসলে বাকি দেখতে হয়। বাকি এটা মনে রাখো, এফ আসলে ডি আসবে, ডি আসলে পি আসবে, পি আসলে এফ আসবে। বাকি শুধু এইটুকু মনে রাখো, এফ আসলেই ডি আসবে, ডি আসলেই পি আসবে, পি আসলেই এস আসবে, আর এস আসলে আমরা কি দেখবো কি বাকি, কি ছেড়ে আসছি। ও ছেড়ে আসার ব্যাপারটা এক্ষুনি বুঝে যাবে, ওটা কোনো নতুন বা কঠিন খুব কষ্টকর জিনিস নয়। আমরা দেখবো এফ আসলে ডি আসবে, ডি আসলে পি আসবে, পি আসলে এস আসবে, আর এস আসলেই দেখবো যে বাকি কি আছে। এস আসলে কি দেখবো, স্যার বাকি কি আছে। ক্লিয়ার? চলো, কে যেমন কি হয়, 1s হয়, এখানে 1pও হয় না, 1dও হয় না। আচ্ছা, এলের কি হয়, 2s হয়, 2p হয়, এক্ষুনি শিখেছি। এমের কি হয়, এমের 3s হয়, 3p হয়, 3d হয়। এনের কি হয়, 4s, 4p, 4d, 4f, এতগুলো হয়। ঠিক আছে? 4 অবধি গেলে সব হয়, তার আগে একটা একটা করে কমতে থাকে। 4 পর্যন্ত গেলে সব হয়ে যায়, 5 গেলে জি হয়, এক্সট্রা কিছু না। বাকি সবার এই এসপিডিএফ সবার আছে, এনের পর থেকে এসপিডিএফ সব আছে, এন থেকে শুরু করে আর কি। ঠিক আছে? তো তুমি এই পর্যন্ত লিখতেই পারবে, এটা তো পরপর 1s আসবে, 1s এর পরে আর 1-এর কেউ নাই। প্রথমে 1s, 1s এর থেকে শক্তি কার বেশি, 2s, 2s এর থেকে শক্তি কার বেশি, 2p, 2p এর থেকে শক্তি কার বেশি, 3s, 3s এর থেকে শক্তি কার বেশি, 3p। এতটা অবধি তো দেখতেই পাচ্ছ, এতটা অবধি কোনো অসুবিধা হবে না। 1s, 2s, 2p, 3s, 3p, ব্যাস। 1s, 2s, 2p, 3s, 3p, 1s এ তো পরপর আছেই, কে এল এম মনে করলে এটা পরপর পেয়ে যাবে, হয়ে গেল। এরপরে খেলা শুরু। পি এসছে, পি আসলে কি আসে, এস আসে। আচ্ছা, এস লাস্ট কার লিখেছি, লাস্ট লিখেছি 3s, তাহলে এরপরে কার এসে যাবে, 4s। এরপরে কার আসবে, 4s। আচ্ছা, এস আসলে আমরা কি দেখি, এস আসলে আমরা দেখি বাকি কি আছে। আচ্ছা, বাকি কি আছে বলতে দেখো, 1-এর শুধুমাত্র একটাই হয়, 1s। 2-এর কী হয়, 2s, 2p, ওটাও কমপ্লিট হয়েছে। 3-এর কী হয়, 3 হয় 3s, 3p, 3d তো লেখি নাই, তার মানে 3-এর ঘরে d বাকি আছে, ওইটাকে এখন লিখব 3d। কি বাকি আছে ওইটা লেখাটা বুঝলে, যার যা বাকি আছে সেইটা লিখবো। যেমন 3s, 3p হয়, 3dও তো হয়, 3dটা আমরা তখন লিখি নাই, এখন লিখলাম। ওকে, ডি আসলে কি আছে, ডি আসলে পি আছে। আচ্ছা, পি কোথায়, পি লাস্ট কার লিখেছি, 3p লিখেছি, তাহলে এরপর নিশ্চয়ই 4p আসবে। আচ্ছা, পি আসলে কি আছে, পি আসলে এস আছে, এস কার লিখেছি লাস্ট, 4s, তার মানে এখন কি আসবে, 5s। এস আসলে আমরা কি দেখি বাকি কি আছে। আচ্ছা দেখো, 3s হয় লিখে দিয়েছি, 3p হয় লিখে দিয়েছি, 3d হয় তাও লিখে দিয়েছি। 4-এর ঘরে কিছু বাকি আছে কি দেখি, 4s হয়, 4p হয়, 4d তো লেখা হয়নি, তার মানে এখন লিখবো কি 4d। কি লিখবো এখন, 4d। আচ্ছা, ডি আসলে কি আছে, ডি আসলে পি আছে, পি লাস্ট কার লিখেছি 4p, তার মানে এখন কি লিখবো 5p। পি আসলে কি আসবে, এস আসবে, এস লাস্ট কার লিখেছি 5s, তার মানে এখন আসবে 6s। হয়ে গেল। এস আসলে কি দেখি যে বাকি কি আছে। আচ্ছা, 4-এর ঘরে কি লেখা হয়েছে, 4-এর ঘর কি কমপ্লিট দেখে নিই, 4-এর এস হয়েছে, 4-এর পি হয়েছে, 4-এর ডি হয়েছে, 4-এর এফ তো হয়নি, তার মানে এখানে আমাকে 4-এর এফ লিখতে হবে। এফ আসলে কি আসবে, স্যার ডি আসবে। আচ্ছা, ডি কার হয়েছে লাস্ট, লাস্ট হয়েছে 4d, তার মানে এখন হয়ে যাবে কি 5d, এখন হয়ে যাবে কি 5d। ডি আসলেই কে আসে, ডি আসলে পি আসে, লাস্ট পি কার লিখেছে 5, তার মানে এখন আসবে কি 6p। পি আসলে কি আসবে, পি আসলে এস আসবে, লাস্ট এস কার লিখেছে 6, তার মানে এখন আসবে 7s। এস আসলে আমরা কি দেখি যে বাকি কি আছে, এস আসলে আমরা কি দেখি বাকি কি আছে। দেখো বাকি কি আছে বলতে, 4-এর ঘর তো কমপ্লিট, কেন 4-এর এফ অবধি হয়, এফ হয়ে গেছে। এবার 5-এর দেখি, 5-এর এস হয়েছে, 5-এর পি হয়েছে, 5-এর ডি হয়েছে, 5-এর এফ হয়ে যাবে। এবারে 5-এর ঘরে এইটা বাকি ছিল। এফ আসলে কি আছে, ডি আছে, ডি কার হয়েছে লাস্ট, ডি হয়েছে, 5-এর ডি হয়েছে, মানে 6-এর ডি হবে, 6d। তারপর ডি আসলে কি আছে, ডি আসলে পি আছে, পি লাস্ট 7s হয়েছে, 6p হয়েছে, 6p এর পরে এবার হয়ে যাবে কি 7p, এরপর কী হয়ে যাবে 7p। এতটা অবধি করেছিলাম, আর দরকার পড়ে না।
এতটা অবধি শিখেছিলাম। তাহলে কি হলো, আমরা দেখলাম যে এস আসলে বাকি কি আছে ওটা দেখতে হবে, আর কি এফ আসলে ডি আসে, ডি আসলে পি আসে, পি আসলেই এস আসবে। এফডিপিএস রুলস বলতে পারো এটাকে, এফডিপিএস রুলস বলতে পারো। চলো আরেকবার এটাকে রিভিশন করে দিই, তোমরা পজ করে বুঝে নাও, আমি আরেকবার এটাকে রিভিশন করে দিচ্ছি। দেখো একই জিনিস আসবে, এটাও মুছে দিচ্ছি, এটাও মুছে দিলাম। কী লিখব পরপর, 1s 2s, তারপর 2p হয়, তারপর 3s হয়, তারপর 3p, এতটা অবধি মুখস্থ রাখতে হবে, মানে মনেই থেকে যাবে পরপর। 3p, p আসলে কি আসে, p আসলে s আসে, s লাস্ট কার লিখে 3s, তার মানে এখন লিখবো কি 4s। s আসলে কি আসবে, s আসলে দেখবো যে বাকি কি আছে, বাকি কি আছে, বাকি কি থাকবে, 3s হয়ে গেছে, 3p হয়ে গেছে, 3-এর ঘরে d এখনও বাকি আছে, 2-এর ঘরেরও কেউ বাকি নাই, 1-এর ঘরেরও কেউ বাকি নাই, 3-এর ঘরে ডি বাকি আছে। আচ্ছা ডি আসলে কি আছে, ডি আসলে পি আছে, পি লাস্ট কার লিখেছি 3p, তার মানে এখন হয়ে যাবে কি 4p, এখন হয়ে যাবে কি, এখন হয়ে যাবে 4p। আচ্ছা পি হয়ে গেলে কি বাকি, পি হয়ে গেলে বাকি আছে এস, পি হয়ে গেলে এবার এস আসবে, পি আসলে এস আসে, এস কার লিখেছি 4s, তাহলে এখন কি লিখবো 5s। এস আসলে কি হয়, বাকি কি আছে দেখি, দেখো 3-এর ঘর কমপ্লিট, লাস্ট 3d হয়, এরপর 4-এর এস হয়েছে, 4-এর পি হয়েছে, 4-এর ডি, 4-এর ডি আসবে, এটা বাকি ছিল লিখলাম। আচ্ছা ডি আসলে কি আসে, ডি আসলে পি আসে, পি কার হয়েছে, পি লাস্ট 4-এর হয়েছে, এখন নিশ্চয়ই 5p হবে। পি আসলে কি হবে, পি আসলে এস আসবে, এস লাস্ট কার হয়েছে, লাস্ট হয়েছে 5-এর, তার মানে এখন 6s হয়ে যাবে। এস আসলে কি দেখি, বাকি কি আছে, এস আসলে কি দেখি আমরা, বাকি কি আছে, দেখো 4-এর এস হয়েছে, 4-এর পি হয়েছে, 4-এর ডি হয়েছে, 4-এর এফ বাকি আছে, তাহলে 4-এর এফ লিখলাম। এফ আসলে কি দেখি, ডি আসবে, ডি কার হবে এখন, 4-এর ডি হয়েছে মানে 5-এর ডি হবে, ডি আসলে কি আসবে, ডি আসলে পি আসবে, পি লাস্ট কার হয়েছে, পি 5-এর হয়েছে, তার মানে এখন হয়ে যাবে কি 6p, এখন হয়ে যাবে কি 6p। পি আসলে কি আসে, পি আসলে এস আসে, দেখো 6s হয়ে গেছে, এবার তার মানে কী হবে 7s। এস আসলে কি আসে, এস আসলে দেখি আমরা বাকি কি আছে, দেখো 4-এর এফ হয়ে গেছে মানে 4-এর ঘর কমপ্লিট, 5-এর এস হয়েছে, 5-এর পি হয়েছে, 5-এর ডি হয়েছে, 5-এর এফ হয় নাই, তার মানে এখন কী হবে 5-এর এফ হয়ে গেল। এফ আসলে কি আসে, এফ আসলে আসে ডি, এখন ডি কার বাকি আছে, দেখো লাস্ট 5d হয়েছে মানে এখন 6d হবে, আর ডি আসলে কি আসে পি, লাস্ট পি কার হয়েছে, লাস্ট পি হয়েছে 6-এর, তার মানে এখন হয়ে যাবে কি 7p, এখন কী হয়ে যাবে, এখন হয়ে যাবে 7p। ব্যাস এতটা অবধি শিখেছিলাম। দেখো উইদাউট কোনো ছক, উইদাউট ছক ছাড়াই, কোনো ছক না এঁকে আমরা এটা করে দিতে পারছি শক্তির ক্রমগুলো। চলো দু একটা মোল ইলেকট্রোবিন্যাসও দেখে নিই। সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন বেশি হয়, একটা হয় ক্রোমিয়াম থেকে, আর একটা হয়ে যাবে কি ক্রোমিয়ামের পরে কপার। ক্রোমিয়াম আর কপার, ক্রোমিয়াম আর কপার এই দুটো খুব ইম্পর্ট্যান্ট। কেন, এগুলো হচ্ছে এক্সেপশন কেস। নর্মাল ইলেকট্রোবিন্যাস যেরকম হয় এসপিডিএফ দিয়ে আগেও শিখিয়েছি, কয়েকটা করালাম, এই দুটো হচ্ছে কি এক্সেপশন, তাই এগুলোকে করাবো। এই দুটো হচ্ছে কি এক্সেপশন, তাই এই দুটোকে করাচ্ছি। ক্রোমিয়াম হয় 24 এর পারমাণবিক সংখ্যা, আর এর হচ্ছে কত 29, তার মানে কপারের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান হবে। কেন, এটা পরমাণু, আর কপারেরও তাই। চলো নর্মাল ইলেকট্রোবিন্যাস কীরকম হওয়ার কথা, প্রথমে ঢুকবে 1s, তোমরা মিলিয়ে নেবে, আমি ওপরেরটাও মুছে দিচ্ছি। দেখো পরপর স্টেপ ওয়াইজ এসেই যাবে, কোনো অসুবিধা হবে না। শক্তির ক্রম আমার এমনি দরকার নেই ইলেকট্রোবিন্যাস করার সময়, পরপর এসে যাবে। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এবার কি আছে 3d না এসে আগে 4sটা আসে, 4s2, 4sের পরে p এসছে তাই এস আসলো, এরপরে কি এসে যাবে, এরপরে এসে যাবে 3d। দেখি 2 2 4 6 10, 2 12, 6 18, 2 20, 20 4 হয় 24, তার মানে এখানে বসবে 4। আচ্ছা কপারের যদি করি, কপারে হয়ে যাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, p আসলে এস আসবে 4s2, এরপরে এস আসলে বাকি হয় ডি, 3d বাকি আছে, তার মানে এখানে বসে যাবে কত 9, তাহলে 29 হয়ে যাচ্ছে, তাহলে 29 হয়ে যাচ্ছে। এখন এটা এক্সেপশন এই কারণেই, এটা এক্সেপশন এই কারণেই, একটা এনবি বলে লিখে রাখো, এনবি নোটবুক নোট করে রাখো, এটাকে লিখবে উপকক্ষপথ সুস্থিত হয়, উপকক্ষপথ সুস্থিত হয় সম্পূর্ণ অথবা অর্ধপূর্ণ হলে।
কি লিখলাম, উপকক্ষপথ সুস্থিত হয় সম্পূর্ণ অথবা অর্ধপূর্ণ হলে। আচ্ছা, এখানে দেখো 4s2টা তো সম্পূর্ণ আছে সুস্থিত, কিন্তু 3Dটা অর্ধপূর্ণ হয়নি, কিন্তু হওয়ার চান্স আছে কখন, যদি 4sের একটা ইলেকট্রন কি হয়, একটা ইলেকট্রন দিয়ে দেয়। কাকে দিয়ে দেয়, কি চান্স আছে, 4sের একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, 3Dতে চলে যাবে। তাহলে কন্ডিশন কি হবে, এতটা অবধি সেম, এতটা অবধি কী হলো সেম, এখানে হয়ে যাবে কি এটা চেঞ্জ হয়ে যাবে 4s1 3d5, কী হয়ে যাবে 4s1 3d5। তাহলে ফায়দা কি হলো, দেখো আগে শুধুমাত্র 4s সুস্থিত ছিল, 3d ছিল না, কিন্তু এখন 4s1 হয়েছে মানে 4sটা অর্ধপূর্ণ হয়েছে, আর 3dটা কী হয়েছে, 3dটাও অর্ধপূর্ণ হয়েছে। কেন, ডিতে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকে, তার জায়গায় 5টা আছে, তার মানে অর্ধপূর্ণ হলো। তাই এইটার থেকে এইটা বেটার। আর এটা সম্ভব, তুমি যে কোনো উপকক্ষপথের ইলেকট্রন যে কোনো জায়গায় পাঠাতে পারবে না, এরা পাশাপাশি, এদের মধ্যে শক্তির বেশি পার্থক্য নয়, তাই এটা সম্ভব হয়েছে। এমনটা নয় যে তুমি 1s ইলেকট্রনকে 3Dতে পাঠিয়ে দেবে, সম্ভব নয়। ঠিক আছে, 4s1 3d5 হলো, তাহলে অর্ধপূর্ণ হয়ে গেল দুজনে সুস্থিত। এতে একজন সুস্থিত ছিল, একজন অসুস্থ ছিল, এখন দুজনে সুস্থিত হয়ে গেল। তেমনি এটাও এতটা অবধি সেম থাকবে। এইখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 4s1 3d10। ফায়দা কি হলো, ফায়দা প্রথমে শুধু 4s2 সম্পূর্ণ ছিল মানে সুস্থিত ছিল, 3d9 ছিল না। এতে দুজনেই কি, একজন অর্ধপূর্ণ হয়ে গেল আর একজন সম্পূর্ণ হয়ে গেল। তো আমরা সুস্থিত দুটো কন্ডিশনে পেয়ে থাকি, হয় অর্ধপূর্ণ নতুবা সম্পূর্ণ। চলো, এখানে সম্পূর্ণ হয়ে গেছে, একটা অর্ধপূর্ণ হয়েছে, দুজন সুস্থিত। তাই এই ইলেকট্রন বিন্যাসটার থেকে বেটার হবে কি, এই পর্যন্ত তো থাকলো, আর এইটার পরিবর্তে আমরা এইটাকে নেব। এই জন্যই এই দুটো ব্যতিক্রম। ক্লিয়ার, এই জন্য এই দুটো ব্যতিক্রম। তাহলে ইলেকট্রন বিন্যাস কেমন হবে, এখান থেকে এতটা তো লিখবে, খালি এইটুকুটা যেমন নর্মাল হওয়ার কথা তেমন হবে না। কি হবে, আগে 4s1 একটা ইলেকট্রন 3d5-এ চলে যাবে। ক্লিয়ার, 3d4-এর জায়গায় 3d5 হয়ে গেল। ঠিক আছে, চলো আজকের মতো ক্লাস এই পর্যন্তই।